জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। 10 মার্চ থেকে শুরু হচ্ছে সরকারের অন্যতম অগ্রাধিকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে 14টি উপজেলায় চালু হবে কর্মসূচি। প্রত্যেক সুবিধাভোগী পাবেন মাসিক 2,500 টাকা। মঙ্গলবার দুপুরে সচিবালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, অসচ্ছল নারীদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত থাকবে। এদিকে নিউ মোরিং টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়েও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়। পরে বিডা চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তার পূর্ববর্তী সরকার থেকে এই প্রক্রিয়া চলছে, এটা অন্তর্বর্তী সরকারের না। সো আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার সরকার। সো যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। একটা পরিবারের যে মা প্রধান, উনি এটার সুবিধা পাবেন সেই পরিবার, এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে এবং আগামী প্রজন্ম এর থেকে স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজ এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাই। এদিকে ফ্যামিলি কার্ড প্রকল্প বিতর্কিত করতে অনেকের কাছে টাকা চাচ্ছে একটি অসাধু মহল। এমন অভিযোগ পুলিশ, সংবাদকর্মী সহ দায়িত্বশীলদের জানানোর অনুরোধ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাজধানীর কড়াইল বস্তি সহ ময়মনসিংহের কিছু এলাকায় এমন তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে, এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। নিয়োগের একদিন পরই সরকার প্রধানের সঙ্গে দেখা করেছেন ঢাকার 2 সিটি সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনা সিটির নবনিযুক্ত প্রশাসকরা। মঙ্গলবার দুপুরে তারা সচিবালয়ে গিয়ে সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মশা নিধন, বনায়ন এবং পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে প্রশাসকদের কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক। নিজ নিজ নগরের জনদুর্ভোগ লাঘবে প্রাথমিক কর্মপরিকল্পনা তুলে ধরেন নতুন প্রশাসকরা। পরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ধাপে ধাপে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন করা হবে। জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে এবং আমাদের জনগণ যাতে প্রকৃত সেবাটি পায় তাকে নিশ্চিত করার জন্যই আমরা কাজ করব। ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা, যদি যান আপনারা বুঝতে পারবেন, সেটা একটা অটো রিকশার শহরে পরিণত হয়েছে।
ক্ষমতায় বসেই সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় বিএনপি নিজেদের লোক বসানো শুরু করেছে বলে অভিযোগ করেছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার কোনো সময়সীমা উল্লেখ করেনি। তিনি অভিযোগ করেন, নানা বিধিনিষেধ আরোপ করে সরকার ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। এ সময় এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান, আপাতত এককভাবে স্থানীয় নির্বাচনের কর্মপরিকল্পনা সাজাচ্ছে এনসিপি। 11 দলের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা তা নিয়ে পরে বিবেচনা করা হবে। রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা এনসিপিও আমাদের জায়গা থেকে আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। যদি এটা মনে হয় যে 11 দলীয় যে জোট, নির্বাচনী জোট, তারা তাদের জায়গা থেকে একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 2 মার্চ, আপিল 6 থেকে 10 মার্চ, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 14 মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 15 মার্চ। শেরপুর 3 আসনের উপনির্বাচনে গণভোট হবে না। এর আগে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তারেক রহমানের বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় এটি শূন্য ঘোষণা করে ইসি। এছাড়া 3 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। প্রতীক বরাদ্দ 15ই মার্চ। আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। 5 আগস্টের পর প্রতিহিংসামূলক যেসব মামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। এদিকে গত 17 বছরে 1202টি রাজনৈতিক মামলা প্রত্যাহারে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না বলে জানান মন্ত্রী। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছি। এটা আজকে কালকের মধ্যে সিদ্ধান্ত হবে। কিন্তু 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন আইজিপি অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকুরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদার চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। বাংলাদেশ তিস্তা সমস্যার সমাধান আন্তরিকভাবে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে, তাদের সাথে সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে চেষ্টাও চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ নিয়েও কথা হয়েছে, তবে চীনেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আগেই বলেছি যে আমরা তিস্তার সমস্যার সমাধান চাই
এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়, সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবেই, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাপানের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার। এদিকে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে জাপানের রাষ্ট্রদূত স্বাগত জানিয়েছেন। উল্লেখ করে ভাষা শিক্ষা সহ দক্ষতা অর্জনে দেশটি সহযোগিতা করবে বলে জানান হুমায়ুন কবির। As well as the agreement which was recently concluded on the sign between us. One is the economic partnership agreement, the other the defense equipment and technology transfer agreement. We confirm the smooth implementation of these agreements. এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। সো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছেন এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। ঘুষ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি মন্ত্রণালয়ের আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে ভূমি সেবা কল সেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন করে একথা বলেন তিনি। এই নতুন কার্যক্রম আগামী দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে। তবুও অনেক বিশ্লেষণ, অনেক কিছু দেখার বিষয় আছে। এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে, জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। কেবল ঢাকা নয়, সারা দেশে পর্যায়ক্রমে প্রবাসীদের মরদেহ পরিবহনে ফ্রিজিং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, নির্বাচনী ইশতেহার মেনেই সব কার্যক্রম পরিচালনা করবে সরকার। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মীর মরদেহ পরিবহনে ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য যা যা করা প্রয়োজন সব করবে সরকার। এ সময় সকল প্রবাসী কর্মীর মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ সময় প্রত্যেক প্রবাসী কর্মীর বিএমইটি রেজিস্ট্রেশন করার আহ্বানও জানান তিনি। প্রবাসী যারা মৃত্যু লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করে যেতে হবে। প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট এবং শুধু চিটাগাং সিলেটও নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। বুধবার থেকে রাজধানী জুড়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মশক নিধন কর্মসূচি চালানো হবে। আমরা মশা মারবো, মশা মারা যাতে মশার বিস্তার না ঘটে আমরা দেখব, মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করব। কালকে থেকে ইনশাল্লাহ আমরা এগুলি শুরু করবো। আর কি ডেঙ্গুর প্রভাবটা এমনভাবে হয়, এটা শুধু আমরা উইথ অল অফিসার যদি আমরা একত্রে ইউনাইটেড হয়ে শুরু করি, উইল নট বি এবল টু বিকাম সাকসেসফুল, বিকজ এখানে কিন্তু আমাদের জনগণের সচেতনতা এবং তারা ওনাদের কোঅপারেশনও সমভাবে প্রযোজ্য। জুলাই আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি আরও বলেন, বিচারের মাধ্যমে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, অপরাধের বিচার করা হবে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের শুনানি 2 মার্চ। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এখন চারদিকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন চারদিক। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহরণের পর ন্যাশনাল আইডিয়াল কলেজের ছাত্র আফফান সাঈদকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি 7তলা নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আফফান সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের ছেলে। বিকেল 3টার দিকে সাইকেল চালাতে বের হওয়ার পর তার ফোন থেকেই পরিবারের কাছে 50,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে সচিবালয়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদের নেতৃত্বাধীন টিম তাকে ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার করে। আওয়ামী লীগ যে একদলীয় বাকশালীর শাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছিল, বিএনপি এই ধরনের শাসন সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি ডক্টর মঈন খান। মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা দেশে গণতন্ত্র ফিরে এনেছি। এ সময় বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সকলকে নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় বিএনপি। অমর 21-এ বই মেলার সব প্রস্তুতি সম্পন্ন। নির্ধারিত সময়ের কিছুটা পরে হলেও 26 ফেব্রুয়ারি থেকেই বসছে এবারের আসর। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, সব শ্রেণীর পাঠকের কথা বিবেচনায় এবারের আয়োজন। মেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা। বাংলা একাডেমির প্রাঙ্গণে থাকছে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি স্টল। এর মধ্যে শিশু চত্বরে থাকছে 63টি স্টল। 26 তারিখ বিকেলের মধ্যে বেশিরভাগ স্টল সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এ বিষয়ে প্রকাশকগণ আমাদের আশ্বস্ত করেছেন, তারা কাজ করছেন এবং দিনরাত কাজ করছেন। তবে কিছু স্টল থাকতে পারে যেগুলো হয়তো ভিতরের কিছু কাজ, তারা কাজ শুরু করতে পারবেন, বই বিক্রি শুরু করতে পারবেন, কিন্তু ভিতরের কিছু কাজ হয়তো শেষ পর্যন্ত বাকি থাকবে। রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার। এ সময় বেশ কয়েকটি দোকানিকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি নানা অসঙ্গতি থাকায় বাজার কমিটিকে সতর্ক করে সংস্থাটি। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের 13টি টিম মহাখালী, বনানী, উত্তরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায়, মজুদ পরিস্থিতি, পরিমাপে অনিয়ম সহ বিভিন্ন বিষয় তারা পর্যবেক্ষণ করেন। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নিতে দেখা যায় টিমগুলোকে। মাসজুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কোনোটার দাম ঊর্ধ্বমুখী না, বরং আমাদের মনিটরিং এর কারণে গত রমজান থেকে মনিটরিং এর কারণে দেখা যাচ্ছে লেবুর দাম কমেছে, শসার দামও কমেছে এবং ব্রয়লার মুরগি এখন 170 টাকা বিক্রি হচ্ছে, যেটা শুরুতে 200 টাকার মতো ছিল। তো মোটামুটি সবগুলোর দাম স্থিতিশীল রয়েছে আর আমাদের তদারকি চলবে পুরো রমজান জুড়ে।
রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকটি কারখানা ও দোকানকে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর 1টায় বরিশালের বাজার রোড এলাকায় র্যাব ও পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন। এ সময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানে সতর্কতামূলক জরিমানা করা হয়। এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে কাশফুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বর্তমানে বাজারের যে মুদ্রাস্ফীতি এটা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। এরই একটা অংশ হিসেবে আমাদের বর্তমানে বরিশালে বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছি যে মুদ্রার প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। বেসিক্যালি এটাই তদারকি করার জন্য ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা বেসিক্যালি আজকে অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানটা আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রমের একটা অংশ হিসেবে আমরা আসছি। জেলা প্রশাসন বরিশালের নেতৃত্বে এবং আমাদের সাথে র্যাব আছে, পুলিশ আছে। আমাদের এই অভিযানের কার্যক্রম চলমান থাকবে এবং যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে যে অস্বাভাবিক কোনো মূল্য রাখা হচ্ছে কোনো পণ্যের, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নেব। চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে 9.5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা এ জরিমানা করেন। এ সময় বিপিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রাম শহরের জামাল খান ওয়ার্ডের জয়পাহাড় এলাকায় পাহাড়ে প্রায় 9,000 ঘনফুট মাটি সরিয়েছে বিপিসি। ওই পাহাড়ে বিপিসির কয়েকটি বাংলো রয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পায়। এরপর মঙ্গলবার শুনানি শেষে এ জরিমানা করা হয়। তবে বিপিসির কর্মকর্তাদের দাবি, পাহাড়ের নিচের অংশ কেটে সুরক্ষার জন্য রিটেইনিং দেয়াল তৈরি করায় মাটি কাটা হয়। মৌলভীবাজারে মরা কাকড়া খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলায় এই খালের খনন কাজ উদ্বোধন করা হয়। খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। নবপল্লব প্রকল্পের আওতায় CNRS এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে 17,13,000 টাকা ব্যয়ে খাল পুনর্খননের কাজের উদ্বোধন করেন তিনি। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 15 টাকা কমিয়ে 1,341 টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট কমিয়েছে সরকার। মঙ্গলবার দাম কমানোর এই ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন BRC। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 28 পয়সা কমিয়ে মূসক সহ প্রতি লিটার 61 টাকা 86 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে বলেও জানানো হয়। এর আগে গত 3 ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে 1,356 টাকা নির্ধারণ করা হয়, আর 2 টাকা 34 পয়সা বাড়িয়ে 62.14 পয়সা নির্ধারণ করা হয়। কুমিল্লা থেকে চট্টগ্রামের মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 3টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে বারোইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন জানান, বিকেলে মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে আহত হন সংসদ সদস্য নুরুল আমিন। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। জামালপুরের মাদারগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে জিহান নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জে ফায়ার সার্ভিস মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,
একটি সিএনজি মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে শিশু জিহান সহ আরও 3 জন মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জিহানকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ও আহতদের স্বজনরা জানান, নানিয়ারচর থেকে ফেরার পথে সাপছড়ি এলাকায় সিএনজি অটোরিকশার সামনে হঠাৎ কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারায়। অটোরিকশা উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। লামা উপজেলার 30 ডেবা ডলুঝিরি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ক্যাচিং মং মার্মা কারবাড়ি পাহাড় বাসিন্দা। স্থানীয়রা জানায়, ক্যাচিং মং মার্মা নিজের ধান খেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির একটি দল আকস্মিক আক্রমণ চালালে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে রাতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির 3 সদস্যকে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মিয়ানমারে পাচারকালে পৃথক অভিযানে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র থেকে 1600 বস্তা সিমেন্ট সহ 18 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিমে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 5 লাখ টাকার 1000 বস্তা সিমেন্ট ও ফিশিং বোট সহ 10 পাচারকারীকে আটক করা হয়। আরেক অভিযানে ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিমের সমুদ্র এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 3 লাখ টাকার 600 বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ 8 পাচারকারীকে আটক করা হয়। বরিশালে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত ও মেট্রোপলিটন আদালত বর্জন করেছেন আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সকালে বরিশাল আদালত চত্বরে দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেন আইনজীবীরা। তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে এস্টাবলিশ করার জন্য একটি এজেন্ডা নিয়ে তিনি বরিশালে এসেছেন। আইন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে। অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসকে আদালত থেকে বর্জনের ঘোষণা দেন তারা। তাকে অপসারণ না করা পর্যন্ত আইনজীবীরা সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত ও চিফ মেট্রোপলিটন আদালত বর্জনের ঘোষণাও দেন তারা। দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা ঢাকা বাস সার্ভিস ফের চালু হয়েছে। মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে 5 যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে সকালে বাসটি ঢাকা থেকে আগরতলা পৌঁছলে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাসের যাত্রীদের স্বাগত জানান ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথম দিন বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে 9 জন ঢাকা থেকে আগরতলায় যান। এরপর বিকেলে আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন 5 জন। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস,
শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বরাবর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে ততই দুদেশের উন্নতি আমরা সাধিত করতে পারব। ময়মনসিংহে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে 4 দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে শুরু হয়েছে 4 দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। এতে থাকছে দেশি বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রকাশিত 10,000-এরও বেশি বিখ্যাত বই। এছাড়া চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। এখন 4 দিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন 4 দিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চোখের চেক আপ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ইসলামাবাদের পিমস হাসপাতাল থেকে আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ক্ষতিকর রক্তনালীর বৃদ্ধি ঠেকাতে ইমরানকে 2য় ধাপের ইনজেকশন দেওয়া হয়েছে। ডান চোখের সমস্যার জন্য তাকে মোট 3টি ইনজেকশন দেওয়ার কথা রয়েছে। এ সময় প্রায় 1 ঘন্টা হাসপাতালে ছিলেন ইমরান খান। চোখ ছাড়াও ইমরানের হৃদযন্ত্র পরীক্ষা করেছেন চিকিৎসকরা। জানা গেছে শেষ ইনজেকশনটি আগামী 23 মার্চ দেওয়া হবে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারাগারে থাকাকালীন ডান চোখের সমস্যা শুরু হলে গেল 24 জানুয়ারি ইমরানকে হাসপাতালে নেওয়া হয়। ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 আরোহীর প্রত্যেকেরই প্রাণ গেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে চাতরা জেলার কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে 41 বছর বয়সী অগ্নিদগ্ধ এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ওই অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে আনা হচ্ছিল। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার তথ্য, উড্ডয়নের প্রায় 23 মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার সময় বিমানে 2 জন পাইলট, 1 জন রোগী, 2 জন পরিচর্যাকারী, 1 জন চিকিৎসক এবং 1 জন প্যারামেডিক ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ইরানের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন পাইলট ও 2 জন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একটি ফলের বাজারে বিধ্বস্ত হয় সামরিক হেলিকপ্টারটি। বাজারের পাশেই সেনাবাহিনীর একটি বিমান ঘাঁটি রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর বিমান চলাচল প্রশিক্ষণ কেন্দ্র। চতুর্থ দিনে পৌঁছেছে ইরানের শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই ফের এই বিক্ষোভ শুরু হলো। মঙ্গলবার রাজধানী তেহরান, মাশহাদ, ইস্পাহানের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ চলে। এদিকে চীনের কাছ থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল কিনতে যাচ্ছে ইরান। এর আগে জানা যায় রাশিয়ার সাথে ইরানের 500 মিলিয়ন ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তি হয়েছে। তবে বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের উপর ছোটখাটো সামরিক হামলার কথা ভাবছে তার প্রশাসন। অন্যদিকে দেশটির উপসাগরীয় দক্ষিণ উপকূলে সামরিক মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনীর ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন মার্কিন জেনারেল ড্যান কেইন। তবে গণমাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর উড়িয়ে দিয়ে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। টানটান উত্তেজনার মধ্যে পূর্ব ভূমধ্য সাগরের কাছাকাছি গ্রিসের ক্রিট দ্বীপে ন্যাটোর ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। তবে এখনও সংকট সমাধানে কূটনৈতিক আলোচনায় বিশ্বাসী তেহরান। খামেনি প্রশাসনের সাফ বার্তা, পারমাণবিক চুক্তি ব্যবহারের শান্তিপূর্ণ কর্মসূচি কখনোই বাদ দেবে না ইরান। 2025 সালে গাজায় ফিলিস্তিনি জরুরি যানবাহনের ওপর 900টিরও বেশি গুলি চালিয়েছে ইসরায়েল, যার লক্ষ্য ছিল মানবাধিকার কর্মীদের হত্যা করা। সোমবার গবেষণা সংস্থা ফরেন্সিক আর্কিটেকচার এবং অডিও তদন্ত গ্রুপ
ইয়ারশটের প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে 2025-এর 23 মার্চ দক্ষিণ গাজার তাল আস সুলতানে ঘটে যাওয়া গণহত্যার বিস্তারিত তুলে ধরা হয়। ওই হামলার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট, সিভিল ডিফেন্স এবং জাতিসংঘের কর্মী সহ 15 জন নিহত হন। তাদের গাড়ি সহ মাটি চাপা দেওয়া হয়েছিল। যদিও ইসরায়েল এই ঘটনাকে ভুল বলে স্বীকার করে, তদন্তে দেখা গেছে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং বেঁচে যাওয়া ব্যক্তিদেরও হত্যার চেষ্টা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন 10% শুল্ক কার্যকর হলো। এর আগে ট্রাম্পের আরোপিত যাবতীয় শুল্ক হারকে অবৈধ ঘোষণা করে রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায় প্রকাশের কয়েক ঘন্টা পরই এক নির্বাহী আদেশে সব দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। যদিও পরদিনই শুল্ক হার বাড়িয়ে 15% করার হুমকি দিলেও তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেননি, যার ফলে আগের আদেশ অনুযায়ী 10% হারেই শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রশাসন 1974 সালের বাণিজ্য আইনের 122 নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ নির্ধারণ করা হয়েছে। এই ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 150 দিন পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা বহাল রাখতে পারবেন প্রেসিডেন্ট। প্রলয়ঙ্কারী তুষারঝড়ের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্ক সহ 5 অঙ্গরাজ্যে 2 ফুটেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রোড আইল্যান্ডের সর্বোচ্চ 36.2 ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া গেছে। এছাড়া 19 ইঞ্চিরও বেশি বরফে ঢাকা নিউ ইয়র্ক। এরই মধ্যে দেশটিতে বাতিল হয়েছে 10,000-এরও বেশি ফ্লাইট চলাচল, বিদ্যুৎহীন কয়েক লাখ বাসিন্দা। এছাড়া 30 লাখ মানুষের উপর এখনও জারি রয়েছে সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু পরবর্তী সহিংসতায় দেশটিতে ন্যাশনাল গার্ডের অন্তত 25 সদস্য ও 30 জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে ছড়িয়ে পড়া সংঘাত নিয়ন্ত্রণে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, তথ্যগত সহায়তা দিলেও রোববারের অভিযানে অংশ নেয়নি মার্কিন সেনাবাহিনী। এছাড়া খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে সহিংসতার একদিন পরও স্থবির মেক্সিকোর জনজীবন। খোলেনি দোকানপাট, সীমিত পরিসরে চলছে যান চলাচল। এখনও ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশটিতে আটকে পড়া বিদেশি পর্যটকরা। এখন চারদিকে সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরলাম আরও একবার। দেখছেন এখন চারদিক। এবারে খেলার প্রসঙ্গ। চুক্তির মাধ্যমে কমলাপুরের মাঠ সহ ঢাকার বাইরে সিলেট এবং চট্টগ্রামের মাঠ বাফুফেকে দেয়া হবে। ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে জানান যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে ফুটবলের উন্নয়নে জেলা পর্যায়ে ভালো মানের লিগ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন আমিনুল হক। আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাআল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে ফিফা থেকে, যে অনুদানের মাধ্যমে সেটি করা হবে। বিশেষ করে আমাদের বিগত অনেক বছর ধরেই আমরা দেখে এসেছি যে আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না। যদিও গত বছর থেকে আমাদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটাকে আমরা স্থায়ীভাবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় লিগ আমরা অনুষ্ঠিত করতে চাই। এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পিটারের নেতৃত্বে সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলনে নামেন ঋতু শামসুন্নাহাররা। আগামীকাল সিডনির এই লিগ ক্লাবের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স এফসির বিপক্ষে স্থানীয় সময় বিকেল 4টায় ম্যাচ খেলবে বাংলাদেশ। 12 দলের অংশগ্রহণে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। 3 মার্চ চীনের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। এরপর 6 এবং 9 মার্চ উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। The girls have worked really well. I mean, I can't fault their efforts. They're an honest bunch of girls, and the work rate they've put in has been great. It's a good environment to train. As you can see, it's pictures are outstanding. I think a lot of it's to do with sort of mindset. It's what they've got to get in their head is we are playing catch up, but more importantly, the opportunity to actually look at the girls tomorrow.
বিশ্বকাপের মাঝপথে আরও একবার নিজেদের নিয়ম বদলালো আইসিসি। টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কাকে সুবিধা দিতেই এবার নিয়ম বদলেছে সংস্থাটি। আগের সূচি অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, আর পাকিস্তান না থাকলে সেমিফাইনাল চলে যাবে ভারতের কলকাতায়। তবে এবার স্বাগতিক শ্রীলঙ্কার জন্য সুবিধা করে দিতে চায় আইসিসি। শ্রীলঙ্কা সেমিফাইনালে জায়গা করলে এবং ভারতের বিপক্ষে খেলা না থাকলে কলম্বোতেই খেলবে তারা। মূলত স্বাগতিক দর্শকদের সামনে খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত। অবশ্য সুপার 8-এর মারপ্যাচে ভারত শ্রীলঙ্কা সেমিফাইনাল হলে ম্যাচ চলে যাবে কলকাতায়। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ঠিকই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। ইংল্যান্ডের মাটিতে আগামী 12 জুন শুরু হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগেই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করা 8 দলের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা 4 দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। 12টি দলকে 2 গ্রুপে ভাগ করা হয়েছে। বেশ শক্ত গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বাছাই পর্বের 7 ম্যাচের সবগুলো জেতা টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বি গ্রুপের দলগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী 12 থেকে 28 জুন পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। দ্য ওভালে 30 জুন ও 2 জুলাই সেমিফাইনাল এবং 5 জুলাই ঐতিহ্যবাহী লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের দ্বিতীয় লেগে আজ রাতে রয়েছে 4 ম্যাচ, যেখানে মাঠে নামছে ইন্টার মিলান, নিউক্যাসল ও বায়ার লেভারকুসেনের মতো দল। রাতের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হিসেবে সবার চোখ থাকবে ইন্টার মিলান বোদো ম্যাচের দিকে। বোদোর ঘরের মাঠে প্রথম লেগ 3-1 ব্যবধানে হেরেছে ইন্টার। রাউন্ড অফ 16-এ ওঠার লড়াই ইতালির ক্লাবটিকে তাই অন্তত 3 গোলের ব্যবধানে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে ইন্টার দলে পাচ্ছেন আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ সদস্য লাউতারো মার্তিনেজকে। কারাবাগের বিরুদ্ধে প্রথম লেগ 6-1 গোলের বড় ব্যবধানে জিতেছিল নিউক্যাসল। ঘরের মাঠে বেশ নির্ভর হয়ে মাঠে নামবে ম্যাকপাইরা। এছাড়া অলিম্পিয়াকোসের মাঠে 2-0 ব্যবধানে জিতে আসা বায়ার লেভারকুসেনও মানসিকভাবে এগিয়ে থাকবে খেলতে নামলে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।